ঈদ মোবারক। ঈদের এই বিশেষ জি25 পাত নিবেদিত রাজকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আয়োজন দেখেই বুঝতে পারছেন ভীষণভাবেই আজকে আসলে আমরা একেবারে আলাদা একটা আয়োজন নিয়ে আপনাদের সাথে এসেছি এবং ঈদের এই বিশেষ আয়োজনে আজকে আমাদের অতিথি আছেন আমাদের সাথে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। আপা, ঈদ মোবারক। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? অনেক ভালো আছি এবং বিশেষ করে ঈদের এই সময়টাতে আপনাকে আমাদের সাথে পেয়ে আরও বেশি ভালো আছি আমরা। ঈদের গল্পটা দিয়ে শুরু করতে চাই। ঈদের দিন এখন তো আসলে প্রতিমন্ত্রী হবার পর ব্যস্ততা একেবারেই অন্যরকম, তারপরে আসলে ঈদের দিনটা কি আগের মতন সেই আনন্দটা এখন অনুভূত হয় কিনা? ঈদ মানেই তো আনন্দ, কিন্তু এখন আমার মনে হয় আনন্দের সাথে সাথে দায়িত্ব এবং কর্তব্যের জায়গাটা অনেক বেশি। তো ছোটবেলার ঈদ একরকম, সেখানে মানে একেবারে কেয়ার ফ্রি একটা লাইফ, ঘুরে বেড়ানো, এটাই আর মজা করা। আর এখন এই বয়সে এসে ঈদটা অনেক দায়িত্বের। আর যেহেতু আমাদের নির্বাচনী এলাকা আছে, আমার এলাকার জনগণ আছে, মানুষ আছে ফরিদপুরে, নগরকান্দা, শালতায়। তো আমার বাবা থাকতেই ঈদটা সবসময় আমাদের গ্রামের বাড়িতেই করা হতো। ছোটকাল থেকে আমরা ঈদ গ্রামের বাড়িতে করি। এখন রাজনীতিতে আসার কারণে দায়িত্বটার জায়গাটা অনেক, কর্তব্যের জায়গাটা অনেক, সেই জায়গাটার থেকে ভালো লাগে মানুষের জন্য করা ঈদের সময়, সেটা ভালো লাগে। শামাপা, এই যে আপনি বলছিলেন না যে ছোটবেলা থেকে আসলে এলাকায় গিয়ে ঈদ করেছেন, আপনার বাবা বিএনপির মহাসচিব ছিলেন, বাংলাদেশের ইতিহাস এবং ওনারা দুটো নাম আসলে একেবারে একসাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেরকম একজন মানুষের আপনি সন্তান। নিশ্চয়ই রাজনীতিতে আসার আগে থেকেই আসলে এই জিনিসটা আপনাকে নানানভাবে গর্বিত করেছে। ছোটবেলার কথাটা একটু জানতে চাই। যখন স্কুলে যেতেন, যখন সবাই জানতো যে আপনার বাবা আসলে কে, বন্ধুরা একটু অন্যভাবে আপনাকে ট্রিট করতো কিনা? না, মনে হয় না। কারণ আমার মনে হয় আমার বাবা মার দুজনই, বাবা রাজনীতিবিদ ছিলেন, মা শিক্ষাবিদ। তো সবসময়ই কিন্তু বাড়িতে সবসময় একটা ডাউন টু আর্থ একটা ব্যাপার ছিল, খুবই স্বাভাবিক সাধারণ জীবনযাপন ছিল আমাদের। হ্যাঁ, অনেক লোকজন ছিল। আমার বাবা যেহেতু একদম আপাদমস্তক রাজনীতিবিদ ছিলেন, আমার বাবা যেহেতু অনেক মানে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ওনার জীবনটা কেটেছে, ওনার রাজনীতিটাই ছিল সংগ্রাম, গণতন্ত্রের জন্য সংগ্রাম। উনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন অন্যতম। 52 ভাষা আন্দোলন থেকে কিন্তু ভাষা সমস্ত আন্দোলন, উনি আন্দোলনের সাথে আমার বাবা সব প্রথম প্যান্ট পরে তিনি গিয়েছিলেন সেই আন্দোলনে। প্রথম যখন জেলে গেছে তখন উনি ক্লাস 8-এ পড়ে, ভাষা আন্দোলনের সময়। তো ওনার সারা জীবনটাই কেটেছে এরকম। তো আমার ছোটকালে আমি দেখেছি যে আমার বাবার যুদ্ধ সংগ্রাম, এটাই আমি দেখে বড় হয়েছি। রাজনীতিতে আমার কাছে এই জন্য রাজনীতি মানেই হচ্ছে জনগণের জন্য কাজ করা, সংগ্রাম করা, এটাই আমি দেখে এসেছি। তো আমাদের বাড়িতে আবহাওয়াটা ছিল খুবই স্বাভাবিক, সাধারণ। আমার বন্ধুবান্ধবও আমাকে ট্রিট করতো খুব একটা যে আমাকে পাত্তা দিত যে আমি কোনো রাজনীতিবিদের সন্তান বা সেরকম কিছু না, কিন্তু ভালো ছিল। আমার বাবা মা আমাকে সবসময় জনগণের সাথে মিশে কিভাবে থাকতে হয়, সাধারণ জীবনযাপনই ছিল আমাদের। আপনি তো বোধহয় ঢাকায় ভিকারুননিসা স্কুলে পড়েছেন, সেই কলেজে পড়েছেন, এরপর আপনি পড়ালেখার জন্য দেশের বাইরেও গিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে আসলে সম্পৃক্ততাটা যেহেতু আপনার একেবারে ছোটবেলা থেকে, দেশের বাইরে যখন গিয়েছেন তখন আসলে বাংলাদেশকে কিভাবে দেখেছেন, নতুনভাবে আসলে চিন্তা করার সুযোগ হয়েছে কিনা? অবশ্যই। আমি তো মনে করি যে প্রত্যেকটা মানুষেরই নিজের গণ্ডির বাইরে গিয়ে, কমফর্ট জোনের বাইরে গিয়ে কিছু করা উচিত। সেটা পড়াশোনা হোক, চাকরি বাকরি হোক, ব্যবসা বাণিজ্য হোক। কারণ তাহলে পৃথিবীটাকে একটা ভিন্ন আঙ্গিকে দেখা যায়, অনুভব করা যায়। তো সেই সুযোগটাও আমার হয়েছে। তো আমি দেশের বাইরে গিয়েছি, তখন দেশে পড়াশোনা করেছি। মনে হয়েছে যে দেশের বাইরে যখন ভালো কিছু দেখেছি, মনে হয়েছে আমার দেশে কেন এটা নাই, বা আমার দেশে এটা হতে পারতো এরকম। তো সেটা তো অবশ্যই মনে হয়েছে। তো এই জন্য আমার কাছে সবসময়, আমার বাবাও সবসময় চেয়েছিলেন যে আমি দেশে ফিরে আসি। আমারও একটা ছিল যে আমি দেশে ফিরে এসে দেশের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব।
তো সেই জায়গাটা আমি স্যাটিসফাই। আমি যদি খুব একটা ভুল না করে থাকি, আপনি যখন দেশের বাইরে পড়ালেখা করতে গেছেন, আপনি খুব ডিফারেন্ট সেক্টরে লেখাপড়া করেছেন, আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন, এরপর আপনি দেশের বাইরে চাকরিও করেছেন, যেটি হয়তো আসলে বাংলাদেশের মানুষ ভাববে যে আপনাকেও কেন আসলে চাকরি করতে হলো, কিন্তু আপনি হয়তো ভীষণ সাদামাটা জীবনটাই আসলে বেছে নিয়েছিলেন। এরপরে যে দেশের টানে আবার ফিরে আসলেন, সেখানেও কি আপনার বাবা মায়ের এক ধরনের তাদের একটা প্রভাব ছিল কিনা? আমার বাবা তো চাইতোই না আমি বিদেশে থাকি, পড়াশোনা করেছি, পড়াশোনা করে চলে আসবো, কিন্তু আমি অনেকটা সময় বিদেশে ছিলাম কারণ আমার ছেলে মেয়ে ওখানে বড় হয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মানে আমার বাবা মা আমাকে যেভাবে বড় করেছে যে আমার দেশের জন্য কিছু করতে হবে। আর কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি, ওখানে আমি বেশ 6-7 বছর আমি চাকরি করেছি আমেরিকাতে, তারপরে দেশে ফিরে এসেছি। এবং আমার কাছে মনে হয়েছে যে আমার সাবজেক্টে হোক বা যেভাবে হোক আমি যদি যে কোনোভাবে দেশের মানুষের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারি সেটাই সার্থকতা। আপনার বাবা বিএনপির মতন একটি বড় রাজনৈতিক দলের মহাসচিব ছিলেন একটা লম্বা সময়, সেই জায়গাটি থেকে কি রাজনীতির প্রতি ভালোবাসা, নাকি আসলে কম্পিউটার সায়েন্স পড়তে পড়তে আপনার মনে হয়েছে যে এই কাঠখোট্টা লেখাপড়াটা আসলে ভালো লাগছে না, তার চাইতে হয়তো রাজনীতি, সাধারণ মানুষ, জনগণ, দেশ, এই সব কিছু আপনাকে বেশি আকৃষ্ট করলো, কোনটা? না, আমার কাছে মনে হয় ইটস ইন দ্য ব্লাড। পলিটিক্স আমি যোগ করে বলি যে আমার মায়ের পেটের থেকে আমি রাজনীতি দেখে বড় হচ্ছি, তো এটা ইটস ইন দ্য ব্লাড। কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি কারণ সেটা তখন মনে হচ্ছে ইট ওয়াজ এ গুড সাবজেক্ট, চাকরি বাকরি পাওয়া যায় ইজিলি, তখন একটা ইন্টারনেটে একটা বুম চলছে, টেকনোলজি বুম চলছে, তো সেই কারণে। বাট আমার কাছে আই এম স্টিল ইন্টারেস্টেড, আমি কিন্তু এখনও রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্মে যুক্ত থাকতে পছন্দ করি। ইভেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলেও আমি বহুদিন ধরে আমার অর্গানাইজিং যে সেক্রেটারি হিসেবে আমার যে কাজটার সাংগঠনিক দায়িত্ব, সেই দায়িত্বের বাইরে গিয়েও আমি অন্য অনেক কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, পছন্দ করি, যে রিসার্চ ওরিয়েন্টেড কাজ করা, আমার টেকনিক্যাল সাইডে কাজ করা, ওইটা আমি সবসময় পছন্দ করি। আমি বিএনপিতেও আমি বিগত দিনে আমি ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে কাজ করেছি। বাংলাদেশ ব্যাংকে যে $100 মিলিয়ন চুরি হয়ে গেল ফ্যাসিবাদী সরকারের সময়, সেটা নিয়ে আমি কাজ করেছি। তো এগুলা আমি সবসময় পছন্দ করি করতে, এবং মাঠের রাজনীতি তো আছেই, সেটা তো রক্তে। বাংলাদেশে আসলে যে কয়জন নারীরা ভীষণভাবে রাজনীতিতে আলোচিত, তাদের মধ্যে হয়তো আপনার নামটা নিশ্চয়ই সবার আগে আসবে, এবং অনেকে আবার আপনাকে রাজনীতিবিদ সাথে আবার রাজনৈতিক যে ফ্যাশন আইকন থাকে না, সেরকমভাবে অনেকে ভাবেন। এই যে নিজেকে একটু আলাদা করে তোলা, এই যে নিজেকে একটু অন্যভাবে মেনটেন করা, সেইটা আসলে সেটাও কি আসলে বাবা মার কাছ থেকে কিনা? আপনার মাকেও আসলে সবাই ভীষণ পছন্দ করতেন, তিনিও একটা অন্যরকম ছিলেন দেখতেও। আমার বাবা বলে না, উনি আসলে সুদর্শন ছিলেন, আমার মাও সেরকম। তা আমি তার কাছে ধার দিয়েও নাই, আমি খুবই সাধারণ মানুষ, পরিপাটি থাকতে পছন্দ করি, সেটা তো সব মেয়েরাই মনে হয় পছন্দ করে, সেটাই। কিন্তু এর বাইরে গিয়ে আমার যে খুব একটা শখ আছে সেরকম কিছু না। কিন্তু হ্যাঁ, আপনি যেটা বললেন না যে নারীদের রাজনীতিতে আসা, না আপনি খেয়াল করে দেখবেন সেই নারীদের রাজনীতিতে তার আলোচনা সমালোচনা হয় যাদের একটা ভয়েস আছে, যারা কথা বলে, যারা প্রতিবাদ করে, তাদেরই একটা ভয়েস আছে। তো তাদেরকেই মানুষ বেশি আলোচনা সমালোচনা করে। তো সেই দিক থেকে হয়তো আমি পড়ে গেছি ওই গ্রুপের মধ্যে, যে আমি কথা বেশি বলি, জোরে বলি। বাংলাদেশের নারীরা আসলে তখনই রাজনীতিতে কাজ করতে পারে যখন তারা আসলে সেই কনফিডেন্সটা পায়। আপনার এই রাজনীতিতে আসা, কিংবা এই যে মানে 1000 জনের বিরুদ্ধে গিয়ে কথা বলার যে সাহসটা, সেটা কি আপনার বাবার কাছ থেকেই পাওয়া? বাবা মা দুইজনই। জেন্ডারটা কখনোই আমাদের ইম্পর্টেন্ট ছিল না। আমার ভালো মানুষ হয়ে গড়ে উঠতে হবে, সৎ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এইভাবে আমি বড় হয়েছি, এবং সত্যের পথে থাকতে হবে। এটা আমি শিখে এসেছি ফ্যামিলি থেকে, পরিবার থেকে। তো সেইটাই করার চেষ্টা করি। আর আমাদের দেশে রাজনীতির যে কোনো সেক্টরেই, আপনিও একজন নারী সাংবাদিক, যে সব সেক্টর, আমি এটা নিয়ে অনেক কথা বলি, আই এম ভেরি ভোকাল অ্যাবাউট ইট, কারণ আমি মনে করি সব সেক্টরেই নারীদেরকে অনেক বেশি কাজ করতে হয়, কষ্ট করতে হয় টু প্রুভ দেমসেলভস। একই যোগ্যতার একজন পুরুষ একজন নারী একই জায়গায় একই কাজ করছে, কিন্তু নারীটিকে অনেক বেশি এফর্ট দিতে হয় টু প্রুভ দ্যাট শি ইজ বেটার দ্যান হার কালিগ।
সো এটা এটা দুঃখজনক, বাট এটা বাস্তবতা। এই অবস্থা পরিবর্তন হতে হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি, আমরা ফাইট করছি। নারীদের অনেক ভূমিকা, সব সেক্টরের ভূমিকা, রাজনীতিতে নারীদের ভূমিকা অপরিসীম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা যদি আমরা চিন্তা করি, মুক্তিযুদ্ধকালীন সময় থেকে ওনার মৃত্যুর আগ পর্যন্ত উনি দেশের জন্য কাজ করে গেছেন, সংগ্রাম করে গেছেন। তো এরকম অনেক নারীদের কন্ট্রিবিউশন আছে বাংলাদেশে। গার্মেন্টসের কর্মীদের কথা যখন আমরা চিন্তা করি, যাদেরকে ছাড়া কিন্তু বাংলাদেশের ইকোনমি চিন্তা করা যায় না, অর্থনীতি চিন্তা করা যায় না, রেমিটেন্স চিন্তা করা যায় না। তো নারীদের অবদান অপরিসীম বাংলাদেশের অর্থনীতিতে বা বাংলাদেশের ডেভেলপমেন্টে। সেই জায়গাটায় নারীরা সমতার ভিত্তিতে সমতার জায়গায় আসবে, সেটাই আমাদের। এবং আপনি যে কথা বলছিলেন যে নারীদেরকে আসলে পদে পদে একটা পরীক্ষা দিতে হয়, সেখানে পররাষ্ট্রের মতন একটা খুব গুরুত্বপূর্ণ এবং বেশ কঠিন, একটু কাঠখট্টাও যদি আমি বলি হয়তো খুব একটা ভুল বলা হবে না, এরকম একটা জায়গায় আপনি বোধহয় সর্বকনিষ্ঠ বাংলাদেশে, এরকম একটা জায়গায় আপনি আসলে প্রতিমন্ত্রী হয়েছেন। যদি আসলে একটু অন্যভাবেও বলি, অনেক সিনিয়র নেতাদের চাইতেও আপনাকে আমরা দেখেছি অনেকখানি এগিয়ে গেছেন। আপনি হয়তো তাদের থেকে রাজনীতিতে একটু কনিষ্ঠ হয়েও আপনার ভূমিকাটা সেখানে বেশ অগ্রগণ্য ছিল, এবং দল হিসেবে বিএনপি সেটিকেও আসলে গুরুত্ব দিয়েছে, প্রাধান্য দিয়েছে। সেই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই। আমি কাজ করেছি ডিপ্লোমেসিতে, আমি ফরেন কমিটির মেম্বার ছিলাম বিএনপিতে, এখনো আছি। তো সেই জায়গাটা থেকে আমি কাজ করেছি সততার সাথে। এবং দল যখন মাঠের রাজনীতি আমরা করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সবসময় আমি অগ্রভাগেই ছিলাম আন্দোলন সংগ্রামে। এছাড়াও আমার যে কূটনীতির জায়গাটা, বিএনপির বিরোধী দল হিসেবে কূটনীতির জায়গাটা আমি ডিলিজেন্টলি সততার সাথে কাজ করেছি। এবং দল যখন অনেক বিপদে, যখন আমরা অনেকেই আমাদের সিনিয়র নেতারা জেলে চলে গেছে, তখন কিন্তু আমার খুব প্রতিকূল অবস্থার মধ্যে আমার কাজ করতে হয়েছে। আমি অনেক রিস্কের মধ্যে নিজেকেও ফেলেছি, পরিবারকেও ফেলেছি বিগত দিনে। এটা চিন্তা করলে এখন মনে হয় যে আমি কিভাবে করলাম কাজগুলা, কিন্তু করেছি। কিন্তু দেশকে ভালোবাসি, দলকে ভালোবাসি, সেজন্য করেছি। একটা ভালো কিছু হবে ভবিষ্যৎটা আমাদের। বলছিলেন না যে ইটস ইন ব্লাড, ইটস ইন ব্লাড। হ্যাঁ, তখন যখন করেছি তখন মাথায় ছিল না যে কি করছি, করতে হবে, তো ওই হিসেবে করে ফেলেছি। বাট হ্যাঁ, সেটা রিস্ক নিয়েছি আমি, এবং সেটা আই এম লাকি যে আমি কৃতজ্ঞ আমার দলের প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি, যে ওনারা আমাকে গুরুত্ব দিয়েছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা আমি পালন করতে পেরেছি। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি। সব চোখ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে থাকে, রাইটলি আর রংলি। এবং আমি মনে করছি যেটা আমার একটা অ্যাডেড দায়িত্ব এবং অনেক বিশাল একটা কর্তব্য। সেই দায়িত্বটা আমি ভালো মতো পালন করার চেষ্টা করছি। আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজগুলো এবং এছাড়া দেশের জন্য কাজ করা, এটা তো অনেক বড় একটা ব্যাপার। তা আমি কাজ করার চেষ্টা করছি। এই যে আপনি বলছিলেন আসলে রাজনীতির মধ্য দিয়েই পুরো জীবনটা কেটে গেছে, এটা যেমন জানতে চাইবো যে আসলে ছোটবেলা থেকে রাজনীতিবিদ হতে চেয়েছেন কিনা, নাকি অন্য কিছু হওয়ার ইচ্ছা ছিল। তেমনি অনেক সময় হয় না যে আপনার বাবা প্রায় দীর্ঘ 13 বছর জেলে থেকেছেন, মাঝে মাঝে কি মনে হয়েছে যে আসলে এই রাজনীতি করে কি হবে যদি আসলে পরিবারকে ছেড়ে এত বছর দীর্ঘদিন যদি জেলে থাকতে হয়? ছোটকালে তো প্রতিদিনই মনে হতো। আমি ছোটকালে আমার কখনোই কোনো প্ল্যান ছিল না ছোটবেলায় যে আমি রাজনীতিবিদ হব, কারণ আমি দেখেছি আমার বাবা শুধু জেলেই আছে। আমি যা অনেক ছোট, আমার এরশাদের সময় আমার বাবা অনেকবার জেলে গেছে, শেখ হাসিনার 96-এর সময় আমার আব্বা বহুবার জেলে গেছে। আমি দেখেছি বাবা জেলেই আছে, এবং জেলের যদি বাইরে থাকে তো যুদ্ধ হচ্ছে, আন্দোলন হচ্ছে, এই পুলিশ টিয়ার গ্যাস এটা সেটা চলছে। তা আমার কখনোই সেই প্ল্যান ছিল না যে আমি পলিটিক্স করব। কিন্তু যখন বড় হয়েছি, যখন বুঝতে শিখেছি এবং যখন দেখেছি যে না, রাজনীতি এমন একটা মাধ্যম যেখানে যেটি জনগণের সেবা করা যায়, দেশের জন্য কাজ করা যায়। আর বাবাকে দেখে বড় হয়েছি, দেখেছি বাবার দেশের মানুষের জন্য তার কাজ করা এবং জনগণের, এলাকার মানুষের জন্য তার ভালোবাসা। তখন মনে হয়েছে নিঃস্বার্থভাবে কাজ করার যদি সুযোগ থাকে, এটাই একটা মাধ্যম। তো সেই জন্য আমি অনুপ্রাণিত হয়েছি। ছোটবেলার ঈদের একটা গল্প শুনবো, মানে বাবা মাকে নিয়ে থাকে না যে ঈদে খুব ভীষণ মজার কোনো স্মৃতি, সেটা মনে পড়ছে কিনা এই মুহূর্তে? বিশেষ করে কুরবানির ঈদে তো আসলে ওই যে গরু দেখতে যাওয়া, সেটা সবার এক ধরনের অন্যরকম আয়োজন থাকে। এই আয়োজনের গল্পটা একটু শুনবো সামাপ্পা, একটা বিরতির সময় হয়েছে। জি 25 ব্যতীত ঈদের এই বিশেষ রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
আপা যেটি বলছিলাম যে আপনার ছোটবেলার ঈদের গল্প, বিশেষ করে এই কুরবানির ঈদকে ঘিরে আসলে নানান রকম কোনো স্মৃতি মনে পড়ে কিনা বাবা মার সাথে? আপনি যেহেতু বলছিলেন যে আপনার বেশিরভাগ ঈদ হয়তো ঢাকার বাইরে করা হয়েছে। আমার বাবার একটা অভ্যাস ছিল, উনি শপিং তো করার কোনো টাইমই ছিল কিন্তু চাঁদ রাতে শপিং। তো রাত্রে 11টার সময় ওনার খেয়াল হতো যে না চল এখন তোকে দোকানে নিয়ে যাবো। তো আবার একটা ছিল যে হ্যাঁ আমার জন্য তো কিনতো, এবং আমার ফুপুদের জন্য, আমার দাদি যতদিন বেঁচে ছিলেন দাদির জন্য, এবং সেই চাঁদ রাতে উনি কিনতেন শাড়ি কিনে, এবং সেই রাত্রে 2টো 3টো যত রাতই হোক আমরা আবার গিফট কিনে ওগুলো আবার বাসায় গিয়ে উনি গাড়িতে বসে থাকতো, আমাকে পাঠাতো যা গিয়ে গিফটটা দিয়ে যা গিয়ে। তো এইটা আমার কাছে খুব মনে পড়ে এবং আমি খুব মিস করি এটা যে আব্বার সারা জীবন মানে ওইটা উনি এত ব্যস্ত সময় পার করতেন, তারপরেও ওনার মাথায় থাকতো যে না মেয়েকে নিয়ে বেরোতে হবে চাঁদ রাতে। তো আমি একমাত্র সন্তান, আমার কোনো ভাই বোন নাই, তো সেটা ওনার আমি খুবই ফিল করি যে মিস করি ওই ব্যাপারটা। একমাত্র সন্তানদের বোধহয় বাবা মার প্রতি টানটা একটু ভীষণ অন্যরকম থাকে। হ্যাঁ, এটা বেশি ইমোশনাল হয় মনে হয় একমাত্র সন্তান। এবং আপনার তো আসলে মানে পুরোপুরিভাবে রাজনীতিবিদ হয়ে ওঠাটা আপনার বাবার মারা যাবার পর 2007-এ, যদি আমি ভুল না করি। সেই সময়টাতে আসলে কি মনে হয়েছিল যে আসলে হালটা ধরতে হবে, এরকম এই অনুভবটা থেকে কিনা? আমার বাবা ওয়াজ লাইক মানে উনি সবার মানে দল মত নির্বিশেষে সবারই একটা শ্রদ্ধার পাত্র ছিলেন উনি। যখন উনি চলে গেলেন তখন এলাকার মানুষের টানেই, ওদের ভালোবাসার টানেই কিন্তু আমি রাজনীতিতে আসা। তো সেই রাজনীতিতে এসে আমি তখন আমার ডিসিশনটা শক্ত ছিল, কঠিন ছিল, কারণ আমার ছেলে মেয়ে তখন অনেক ছোট। আমার কাছে সবসময় মনে হয়েছে আমার বাবার ধন সম্পত্তি, ওনার এলাকার মানুষ, ওনার রাজনীতি, ওনার কাজ, উনি যে কাজগুলো উনি করে গেছেন সেগুলো আমার প্রোটেক্ট করতে হবে, আমার কন্টিনিউ করতে হবে, রক্ষা করতে হবে। সেই জায়গা থেকে আমি চিন্তা করে আমি পলিটিক্সে ঝাঁপিয়ে পড়লাম। এবং প্রতিবারই কিন্তু আপনি নির্বাচনে বেশ ভালো ব্যবধানে নির্বাচিত হয়েছেন। সেটি নিঃসন্দেহে ওই এলাকার মানুষের আপনার প্রতি, আপনার পরিবারের প্রতি একটা ভালোবাসারই বহিঃপ্রকাশ। আমি তো নির্বাচন 2018 সালে করেছি। 2018 সালের নির্বাচন তো হয় নাই, যা হোক ওখানে তো আমরা প্রতি ঈদের কি বলে নির্বাচনের আগের দিনও মার খেয়েছি, গত 2018 যে নির্বাচন গেছে। বাট হ্যাঁ, এই নির্বাচন যেটা 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন অত্যন্ত ফ্রি ফেয়ার হয়েছে এবং অবশ্যই জনগণের ভালোবাসায় প্রতিফলন ঘটেছে। জি, এরপরও আসলে নারীদের যদি আমি রাজনৈতিকভাবে কথাটা বলি, আপনি একটা কথা বলছিলেন যে পরিবারের তো নিঃসন্দেহে পেছন থেকে একটা যে উৎসাহ সেটি থাকে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু এটাও দেখি যে নারীদের আলোচনা সমালোচনার মুখোমুখিও হতে হয়, এবং সেটি প্রচুর। তিনি রাজনীতিবিদ হোক কিংবা যে কোনো প্রফেশনই হোক, সেরকম আপনাকে নিয়ে, আপনার মাকে নিয়েও অনেক আলোচনা সমালোচনা আছে। সেগুলোকে আসলে আপনি কিভাবে ডিল করেন? আমি ডিলই করি না, আমি গায়েই লাগাই না। আমি আমার কাছে মনে হয় এগুলো নিয়ে চিন্তা করাই আমার টাইম, এনার্জি সব কিছু নষ্ট। আমি মনে করি যারা করে তাদের লাইফে অনেক সময় আছে, তারা সেই সময়টা ব্যয় করতে পারে। আমার সেই সময় নাই এদিকে তাকানোর। তো আমি আমার কাজ করে যাই। এবং আপনার রাজনীতিতে, আপনি রাজনীতি করেন বা যে কোনো প্রফেশনে আপনার শত্রু থাকবে, মিত্র থাকবে এবং আপনার বিরুদ্ধে কথা হবে। সেটা নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে তো এগোতে পারবেন না, কাজ করতে পারবেন না। এই সুযোগে বলেই নিতে চাই যে এটাও একটা সমস্যা যে নারীদের এমনি অনলাইন হ্যারাসমেন্টটা অনেক প্রকট এখন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনলাইন হ্যারাসমেন্ট, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলো দিয়ে নারীদেরকে যতভাবেই দমানোর চেষ্টা হোক না কেন, সেটা কিন্তু যারা এগিয়ে যাওয়ার তারা এগিয়ে যায় সব প্রফেশনে। তো সুতরাং এটাও আমাদের মনে করি আমাদের একটা সম্মিলিত প্রচেষ্টা লাগবে যে কিভাবে এটাকে প্রতিরোধ করা যায়। ঠিক যেই সময়টাতে এসে আপনারা দায়িত্ব নিলেন, বাংলাদেশ একেবারে ভঙ্গুর অবস্থায় ছিল। বারবার আমরা মাননীয় প্রধানমন্ত্রীকেও সেই কথাটা বলতে শুনি। পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে শুরু করে বেশ কিছু রাষ্ট্রের সাথে বাংলাদেশের আসলে সম্পর্কের যে সমীকরণটা খানিকটা ভিন্ন এই মুহূর্তে, সেই সমীকরণটা আসলে পাল্টাতে আপনারা এই কয়েক মাসে কতখানি এগিয়েছেন? আপনি একেবারেই সঠিক বলেছেন যে আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে কঠিন টাইমে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, তারেক রহমান সাহেব।
তো এখন বিএনপি যখন এই একটা বড় ম্যান্ডেট নিয়ে এসছে সরকারে, বিএনপির উপর মানুষের আশা ভরসাও অনেক, মানুষের এক্সপেকটেশনও অনেক। কারণ 17 বছরে আমরা যেগুলো পাইনি সেগুলো অবশ্যই মানুষ চাইবে যে বিএনপি সেগুলো বাস্তবায়ন করবে। সেই দিকে আমরা এগোচ্ছি, আমাদের ম্যানিফেস্টো যাতে বাস্তবায়িত হয় সেই দিকে আমরা কাজ করছি সকল দেশের সাথে। এবং আমাদের খুবই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে ফরেন পলিসি ছিল, সেই একই ফরেন পলিসি জনাব তারেক রহমান সাহেব ইমপ্লিমেন্ট করেছে, এবং সেটা উনি আরও আক্ষরিক অর্থে যে বাংলাদেশ ফার্স্ট, এটাকে একেবারে একটা ট্যাগ লাইন করে উনি বাস্তবায়ন করছেন, এবং সেটাই আমাদের ফরেন পলিসি। এবং এটাতে প্রত্যেক দেশের সাথেই আমাদের সুসম্পর্ক থাকবে, আমাদের ট্রেড ইনভেস্টমেন্ট থাকবে, ডেভেলপমেন্ট পার্টনার্স থাকবে, সবই থাকবে, কিন্তু আমাদের সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, এবং নিজেদের ইন্টারেস্টটা রক্ষা করে। এই সমতা সম্মানের কথা যখন বলছেন, কিংবা বারবার আসলে আমরা নির্বাচনী প্রচারণায় বিএনপিকে যেটি বলতে শুনেছি যে বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ সবার আগে বাংলাদেশ, সেটি তো আসলে পররাষ্ট্রের জায়গাটিতে বা কূটনৈতিক জায়গাটি থেকে খুবই গুরুত্বপূর্ণ। যখন আসলে বিএনপি সরকারের ছিল না সেই সময়টাতেও আপনি এই কূটনৈতিক জায়গাগুলোকে ডিল করেছেন। এখন ক্ষমতায় এসে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবেও আপনাকে সেই দায়িত্বগুলো পালন করতে হচ্ছে। কিন্তু যাদের সাথে আসলে ডিল করেছেন পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো কিংবা যেই কূটনৈতিকদের সাথে, তারা তো একই আছেন, তাদের সুরটা একটু পাল্টেছে বলে কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই পাল্টেছে, কারণ সরকার পাল্টেছে, সরকারের ধরন পাল্টেছে, সরকারের কথাবার্তা পাল্টেছে, সরকারের কাজ পাল্টেছে। এই সরকারের সাথে বিগত সরকারের একটি বিরাট পার্থক্য হচ্ছে যে বিগত সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, ভোট চুরি করে সরকারে এসছিল। আর এই সরকারটি একেবারে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, এবং যেটা ন্যাশনালি ইন্টারন্যাশনালি স্বীকৃত হয়েছে। তো সুতরাং আমাদের এই সরকারের ম্যান্ডেট আছে, আমাদের জনগণের সাপোর্ট আছে। আমরা পার্লামেন্টকে আবার একটা কার্যকর পার্লামেন্ট করেছি, ট্রান্সপারেন্ট পার্লামেন্ট করেছি, স্বচ্ছ দায়বদ্ধ পার্লামেন্ট করেছি, এবং আমরা মনে করি আমরা এবং বিরোধী দল সকল দল মিলেই কিন্তু সংসদকে কার্যকর করা হবে। আপনারা যদি রিসেন্টলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্পিচ শুনে থাকেন পার্লামেন্টে, আপনারা দেখবেন ইটস এ ভিশনারি স্পিচ, ইটস এ স্পিচ লাইক এ স্টেটসম্যান। উনি বারবারই বলেছেন যে আমাদের সকলেরকে মিলেই দেশকে করতে হবে এবং পার্লামেন্ট করতে হবে, এবং সকল সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। সকল পলিসি, আপনার ফরেন পলিসি, অর্থনীতি, সমাজনীতি, সব কিছু আলোচিত হবে পার্লামেন্টে। তো সেই জায়গাটাই কিন্তু আমরা আসতে পেরেছি বলে আমাদের মনে হয়। এই সংসদে কিন্তু আমরা আপনাকেও বেশ বলিষ্ঠ ভূমিকা রাখতে দেখেছি, মানে বাংলাদেশ ফার্স্ট সেটি আপনারা বারবার বলার চেষ্টা করেছেন। বাংলাদেশের সাথে আসলে কোনো কিছুকে তুলনা করার সুযোগ নাই, মুক্তিযুদ্ধের সাথে কোনো কিছুকে তুলনা করার সুযোগ নাই, সেটিও কিন্তু আপনারা খুব শক্তভাবে বলার চেষ্টা করেন। ৭১-এর যে ন্যারেটিভ, যেটা আমরা বিগত দিনে দেখেছি, এটাকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি, আমরা বাংলাদেশের ইতিহাসকে ধারণ করি, বাট আমরা ওখানে বসে থাকতে চাই না, আমরা সামনের দিকে এগোতে চাই। আমাদের যে বিশাল ডেমোগ্রাফিক, এই যে বিশাল ইয়াং জেনারেশন, ওদেরকে একটা সঠিক দিকে পরিচালিত করতে হলে বা একটা নতুন কিছু দিতে হলে অবশ্যই আমাদের সামনের দিকে এগোতে হবে। জুলাইয়ে যে অভ্যুত্থানে যা হয়েছে, যেরকম আপনার প্রাণ গিয়েছে, রক্ত দেওয়া হয়েছে, এরকম কাছে দাঁড়িয়ে হয়তো অনেক এরকম কোনো আন্দোলন হয়নি, বাট সেটাকে আবার মুক্তিযুদ্ধের সাথেও তুলনা করা ঠিক। মুক্তিযুদ্ধ একবারই হয়, মুক্তিযোদ্ধারাও একবার জন্মায়। যখন ফ্যাসিবাদী সরকারের সময় যখন ওই যে নকল মুক্তিযোদ্ধা তৈরি করা হচ্ছিল বা নকল সার্টিফিকেট দেওয়া হচ্ছিল, তখন কিন্তু প্রত্যেকে এটার সমালোচনা করেছে, আমরাও এটা সমালোচনা করেছি, কারণ মুক্তিযোদ্ধারা একবারই জন্মায়, আবার দ্বিতীয়বার আরেক মুক্তিযোদ্ধা হবে না। সো যেই যুদ্ধ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, সার্বভৌমত্ব দিয়েছে, পতাকা দিয়েছে, আইডেন্টিটি দিয়েছে, একটা পাসপোর্ট দিয়েছে, সেই জায়গাটা থেকে আমরা অবশ্যই মনে করি। But at the same time, I mean, to always I appreciate and I appreciate the young generation.
জেনারেশন, যারা স্পেশালি যারা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তারা যেভাবে যুদ্ধ করেছে, তাদের তো কোটা কোনো ফ্যাক্টর ছিল না, কিন্তু তারা কিন্তু মাঠে নেমেছে। এবং তারা ফ্যাসিবাদের বিপক্ষে গিয়ে একটা নতুন বাংলাদেশ চেয়েছে। এক্স্যাক্টলি। তো এই যে এই ছেলেমেয়েগুলো আমরা এতদিন ক্রিটিসাইজ করেছি না আমাদের ছেলেমেয়েরা রাজনীতি বিমুখ, তারা রাজনীতি আসতে চায় না, বাট দে হ্যাভ প্রুভড আস রং। তারা মাঠে নেমেছে, তারা দেশের জন্য কাজ করেছে। আবার যখন ফ্যাসিবাদ বিদায় হয়েছে, তারা কিন্তু পড়ার টেবিলে ফিরে গেছে। সেই জায়গাটিতে আপনারাও আসলে আলোকবর্তিকা হয়ে আছেন। আপনারা যারা আসলে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, আপনারাও হয়তো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেদের আসলে পুরো জীবনটাই হয়তো সেখানেই শেষ করে দিয়েছেন। এরপরও যখন আপনার বাড়িতে আসলাম, আমার মনে হয়েছে যে ব্যক্তি শামা ওবায়েদ হয়তো একটু ভিন্ন, একটু সংসার করতেও ভালো লাগে, রান্না বান্না করতেও ভালো লাগে কিনা, এই জায়গাগুলো নিয়ে একটু আলোচনা করবো। আমার আরেকটা বিরতির সময় হচ্ছে যে পেচিস বাপ নিবেদিত ঈদের বিশেষ রাজকাহন থেকে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। শ্যামাপ, আপনার বাড়িতে যখন আজকে এসেছি, এত সুন্দর সাজানো গোছানো বাড়ি দেখে মনে হচ্ছিল যে রাজনীতির বাইরে গিয়ে আসলে সংসারের জন্য কতখানি সময় পান, বা এত মন দিয়ে এত গুছিয়ে আসলে কি করে সংসারটা করেন, সেই ম্যাজিকটা কোথায়? এই গোছানো অটোমেটিক হয়ে যায়, এটাতে অত সময় দিতে হয় না। আমাদের মানুষজন ভালো আছে, কিন্তু হ্যাঁ, এটা তো সব মেয়েদেরই তো শখ থাকে একটু রান্না বান্না করার, একটি সংসার। তো আমি করেছি, আমি বহু বছর রান্না করেছি। এখন রান্না করার সময় পাই না, বাট আমার যখন সংসার করেছি, ছেলেমেয়েরা ছোট ছিল, তখন প্রতিদিনই রান্না করেছি। ঈদের দিন কি রান্না করা হয় এখন? ঈদের দিন স্পেশাল কোনো ডিশ, এটা আসলে স্পেশাল ডিশ এখন আপনার হাতের রান্নাটাই স্পেশাল ডিশ এখন আমি গরুর মাংস রান্না করতে পছন্দ করি, খিচুড়ি। আপনার বাচ্চাদের প্রিয় খাওয়া কি? বাচ্চাদের প্রিয় খাবার সবই, পোলাও, রোস্ট, এগুলো ওদের প্রিয় খাওয়ার। চিংড়ি মাছের মালাই, এগুলো পছন্দ তাদের খুব। আগে তো রেগুলার ঈদের আগেও রান্না করতাম, ঈদের দিনও রান্না করতাম। এখন মানে তদারকি করি, যে বলে দিই, যে এটা রেসিপিটা বলে দিই আর কি, যে কিভাবে রান্না করতে হবে। আপনি যেহেতু আসলে রাজনীতি থেকেই বড় হয়েছেন, বেড়ে উঠেছেন এবং এখন রাজনীতি করছেন, আপনার বাচ্চাদেরও কি আসলে সেভাবে রাজনীতি করার কোনো ইচ্ছা আছে বলে কি মনে করেন? তারা আসলে ভবিষ্যতে কখনো রাজনীতিতে আসতে পারেন কিনা? আমি কিছুই বলতে পারবো। দে আর পলিটিক্যালি কনসিয়াস, দে আর ভেরি পলিটিক্যালি কনসিয়াস। তারা ওপিনিয়নেটেড, খুব অনেক মতামত দেয়, বাট এখন পর্যন্ত দেখছি না রাজনীতিতে আসার আগ্রহ আছে। যদি আগ্রহ থাকে তাহলে করবে, সেটা তো অবশ্যই তাদের নিজস্ব ব্যাপার, বাট দে আর পলিটিক্যালি কনসিয়াস। অবসর সময় আসলে আদৌ পান কিনা? পেলে আসলে সেই অবসর সময় কি করা হয়? কোনো অবসর সময় আপাতত নাই, কোনো অবসর সময় নাই। অবসর পেলে আমার মনে হয় একটু ঘুমাই নেই আমি। এখন কোনো অবসর, আমার এমনিতে আমি খুবই মুভি বাফ, আমার খুবই মুভি দেখতে মানে ভালো লাগে আর কি। ইভেন যখন আমি প্লেনে ট্রাভেল করি, আমার যখন ঘুম না আসে, আমি মুভি দেখি। তো বাট সেই সময়ও আমি এখন পাই না। আগে যখন সময় হতো, আমি মানে বই পড়তাম, মুভি দেখতাম, ওগুলো পজ করতে ভালো লাগতো, বাট এখন সেই সময়টাও পাই না। এখন মনে হয় সময় পেলে ইচ্ছা একটু ঘুমাই নেই। যদি আসলে রাজনীতিবিদ না হতেন, কিংবা পররাষ্ট্রের মতো এত কঠিন জায়গাটাতে কাজ না করতেন, তাহলে আসলে কি হতেন? অনেক সময় হয় না যে অবসর সময় মনে হয় যে হ্যাঁ, এই কাজটা করতে পারলে বোধহয় খুব ভালো হতো। আমার কাছে মনে হয় আমি একটা বিদেশে একটা ছোটখাটো চাকরি করতাম, ছিমছাম থাকতাম, আগে মানে কোনো ঝামেলা নেই। আমার কাছে মানে আমি এরকমই হতাম আর কি। হয়তো আমি যেহেতু কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি, ওই টাইপেরই কোনো চাকরি কিছু একটা করতাম। দেশে থাকলেও আমি হয়তো ওই কাজটাই করতাম। শ্যামাপা, আবার একটু রাজনৈতিক জীবনে যাই। একটা লম্বা সময় আসলে আপনারা সরকারের বাইরে ছিলেন, বিরোধী রাজনৈতিক দল হিসেবে ছিলেন, নানান রকমের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে। আপনিও আসলে কোনোভাবেই সেই রাজনৈতিক প্রতিহিংসার বাহিরে ছিলেন না। এত লম্বা সময় আসলে এই প্রতিহিংসার মধ্যে থেকে এখন যখন আপনারা সরকারে এসেছেন, এই পরিবর্তনটা আসলে আপনাদের এখন মনে হচ্ছে কিনা যে এই রাজনৈতিক পরিবর্তনটা, এই ধারার পরিবর্তনটা ভীষণ জরুরি বাংলাদেশে? দেখুন, যদি একটা রেগুলার ডেমোক্রেটিক প্রসেস থাকতো বাংলাদেশে, তাহলে তো এতদিন পরে আমাদের সরকারে আসার প্রয়োজন ছিল না। একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি অনেক আগেই সরকার গঠন করতো। কিন্তু আমার কাছে মনে হয় যে এই পরিবর্তন, এই গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে, চর্চাটা থাকতে হবে। গণতন্ত্র তো শুধু একদিনের নির্বাচন না, গণতন্ত্র আমাদের সব সিস্টেমটাকে গণতান্ত্রিক হতে হবে, সমাজ ব্যবস্থাটাকে গণতান্ত্রিক হতে হবে, তাহলেই একটা কিছু আমরা করতে পারবো। আমার কাছে মনে হয় যে আমাদের এইটা এখন অনেক দায়িত্ব এবং কর্তব্য অনেক বেড়ে গেছে, দল হিসেবে, সরকারের তো বটেই, এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেশ কিছু চুক্তি নিয়ে
রাষ্ট্রীয় বেশ কিছু চুক্তি নিয়ে অনেক সমালোচনা আছে, সেই সমালোচনার ভারগুলো আসলে আপনাদেরকে এখন বইতে হচ্ছে। সেই জায়গাগুলো নিয়ে কোনো আলোচনা করতে চান কিনা, কিংবা যেই চুক্তিগুলো আসলে ভীষণভাবে আলোচিত হচ্ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাংলাদেশের সম্পর্ক, সেগুলো আসলে সামনের দিকে কেমন হতে যাচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক আজকের না, বহু দিনের, বহু মানে সে 50 বছরের সম্পর্ক যদি ধরেন, তা আমাদের সেই সম্পর্কটা হঠাৎ করে চলে যাবে না, সম্পর্ক তো থাকবেই। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এখন বর্তমান সরকার সকল চুক্তি বিবেচনায় করবে, দেখবে, এবং যে সকল চুক্তি দেশের জন্য ভালো, দেশের মানুষের কোনো ক্ষতি করবে না, কোনো দেশের মানুষের স্বার্থের কোনো ক্ষতি করবে না, সেই চুক্তিগুলো নিয়ে সরকার এগিয়ে যাবে। কারণ বাংলাদেশ তো সামনের দিকে এগোতে হবে। যুক্তরাষ্ট্র থেকে আমাদের প্রচুর রেমিটেন্স আসে, আমাদের আরএমজি সেক্টরের বিশাল অংশ যুক্তরাষ্ট্রে যায়, আমাদের বহু বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে থাকে, যুক্তরাষ্ট্রে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, আমাদের ট্রেড পার্টনার, রোহিঙ্গা থেকে শুরু করে বিভিন্ন সময় কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের এখনো বহু প্রজেক্ট বাংলাদেশে কিন্তু চলমান আছে। তো সেই জায়গাটা থেকে অবশ্যই যুক্তরাষ্ট্র শুধু বলবো না, যুক্তরাজ্য সহ সকল দেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ক আছে। এই দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কগুলো জোরদার করাটাই এখন বিএনপির ওয়ান অফ দ্য মেইন ফরেন পলিসি। এই যে আসলে আপনি তো বিএনপিতে একেবারে যদি বলি জন্মের পর থেকেই দেখেছেন সবাইকে, এবং আপনার বাবার হাত ধরেই আপনার যেহেতু রাজনৈতিক হাতেখড়ি হয়েছে, সেখান থেকে বিএনপির যারা ভীষণ সিনিয়র নেতাকর্মী আছেন তাদের সাথে আপনার অনেক অন্যরকম একটা সম্পর্ক আছে। আমি ব্যক্তিগতভাবে জানি আপনি অনেককে চাচা বলেও সম্বোধন করেন, যেহেতু একেবারে ছোটবেলা থেকে চেনেন। ঈদের দিনগুলো আসলে এই রাজনৈতিক সহকর্মীদের সাথে কাটানো হয়েছে কিনা, সেরকম কোনো স্মৃতি মনে পড়ে কি? হ্যাঁ, আমি আগে যখন আমি নিজে রাজনীতির সাথে অত অ্যাক্টিভ ছিলাম না, তখন তো বেড়াতে যেতাম চাচাদের বাসায়, সব আমার আব্বার যারা কালিগ ছিলেন তাদের বাসায় যাওয়া হতো, ঘোরা হতো, সেটা তো ছিলই। এখন নিজের রাজনীতি করার পর থেকে এখন তাও যাওয়া হয়, কিন্তু এখন নিজের নির্বাচনী এলাকায় বেশি সময় দিতে হয় এবং সেটা ওরকমভাবে হয়ে ওঠে না। কিন্তু হ্যাঁ, অবশ্যই তখন আমি তো বহু গেছি ওনাদের বাসায়, পরিবারের সাথে, অনেকের পারিবারিকভাবেও আমাদের সাথে ভালো সম্পর্ক, যোগাযোগ। এই যে আপনি বলছিলেন যে আপনি একটা লম্বা সময় আপনার বাবাকে আসলে ভীষণ মিস করেছেন, তাকে রাজনৈতিক কারণে জেলে থাকতে হচ্ছে, আপনাদের থেকে, পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে, ঠিক একই কারণে আপনাকেও তো অনেক ব্যস্ত থাকতে হচ্ছে, পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে। আপনার সন্তানদের কোনো অভিযোগ আছে কিনা যে মা আসলে এত ব্যস্ত কেন? আই এম ভেরি গ্রেটফুল টু মাই চিলড্রেন, কারণ ওরা কখনো কোনো কমপ্লেন করে না, এবং বরঞ্চ আমাকে আরও উৎসাহ দেয় এবং বলে যে হ্যাঁ তোমার করা উচিত, কেন করবা না। এখন তো ওরা বড় হয়ে গেছে, ইভেন ছোট থাকতেও যখন আমার বাইরে থাকতে হয়েছে, বিভিন্ন গ্রামে যেতে হয়েছে, সিটিং ছিল, থাকতো, অনেক সময় বাইরে থাকতে হয়েছে, কিন্তু দে ওয়ার ভেরি আন্ডারস্ট্যান্ডিং, কখনোই কোনো কমপ্লেন করে নাই। সো আমি মনে করি যে আমার ছেলেমেয়েরা অনেক অ্যাকোমোডেটিং। যাপিত জীবনে আসলে কখনো এসে মনে হয়েছে কিনা যে এই কাজটা আসলে করার ছিল, কাজটা করতে পারি নাই, কিংবা রাজনৈতিক জীবনে হয়তো ঠিক এই জায়গাটিতে নিজেকে আমি দেখতে চাই, এখনো আসলে অতখানি পথ চলা বাকি আছে? সব কিছু বলা যাবে না তো, অন এয়ারে সব কিছু বলা যায় না, বাট অফকোর্স সব মানুষেরই তো একটা স্বপ্ন থাকে। আমি কিন্তু খুব একটা অ্যাম্বিশিয়াস না, মানে আমার জীবনে কখনোই আমি ভাবিনি যে আমি কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমি যতটুকুই করব, আমি যে কাজটা করছি সেটার আমার সততার, যে আমি কাজটা করছি সেটা একটা রিটার্ন আমার পাওয়া উচিত, তাই না? কারণ আমি তো কাউকে ধোকা দিচ্ছি না, কারোর সাথে অন্যায় করছি না, আমার জানা মতে আমি কারোর সাথে অন্যায় করিনি কখনো। তো আমি যে কাজটা সততার সাথে করছি সেটা যেন আমি সেই ইয়েটা যেন আমি পাই মানুষের কাছ থেকে। তো অবশ্যই সেটা আমি আল্লাহর কাছে আমি হাজার শুকর করি, আমার যাদের সাথে আমি কাজ করি তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে আমি সেই সহযোগিতাও পেয়েছি, এবং সবচেয়ে বড় কথা আমার এলাকাবাসীর কাছ থেকে আমি যে ভালোবাসা, মায়া, মমতা পেয়েছি, সম্মান পেয়েছি, সেটা অবশ্যই অপূরণীয়। এবং আমি মনে করি আমি যে শ্রমটা দিয়েছি, যে কাজটা করছি, সেটার একটা প্রতিদান আমি পেয়েছি এই ভালোবাসার মধ্য দিয়ে, এই সম্মানের মধ্য দিয়ে। কিন্তু অবশ্যই একটা মানুষের তো একটা গোল থাকেই, তো দেখা যাক আল্লাহ কি রেখেছে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রতিমন্ত্রী হিসেবে এবারে আপনার প্রথম ঈদ, এবারের ঈদটা নিশ্চয়ই একটু অন্যরকম। আপনি যেটি বলছিলেন যে আপনার এলাকার যারা আছেন তারাও আপনার পরিবার, সেই পরিবারের এক্সপেকটেশনসটাও আপনার
প্রতি নিশ্চয়ই ভীষণ রকম বেশি। তাদেরকে নিয়ে ঈদটা আসলে কিভাবে কাটাবেন সেরকম কোনো প্ল্যানিং করেছেন কিনা? বিশেষ করে আমার ডিবিসির দর্শকদের উদ্দেশ্যে আপনি আসলে আজকে ঈদের দিনটাতে আমাদেরকে সময় দিয়েছেন, যদি বিশেষ কিছু বলার থাকে। আচ্ছা, আমি তো এইবারও কোরবানি ঈদে আমি আমার গ্রামেই যাব, গ্রামে ঈদ করব, আমার এলাকাবাসীর সাথে ঈদ করব, ওখানে আমার যার পরিবার আছে পরিবারের সাথে ঈদ করব। তা আমি এই কোরবানি ঈদ উপলক্ষে দেশে এবং দেশের বাইরে আমাদের যত বাংলাদেশিরা আছে, মুসলমান ভাই বোনরা আছে, সকলকে এবং সকল ধর্মের মানুষকে আমি ঈদের শুভেচ্ছা জানাতে চাই। এবং ডিবিসির যারা দর্শকরা আছেন দেশে এবং দেশের বাইরে দেখছেন, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, ভালো কাজ করবেন, সততার সাথে থাকবেন এবং সবার জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ আপা, ঈদের এই বিশেষ সময়টাতে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আরও একবার আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, ঈদের এই বিশেষ আয়োজন থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। জি 25 প্রতিনিধিত্ব রাজখান থেকে ফিরবো নিশ্চয়ই আরও বিশেষ আয়োজন নিয়ে, সাথেই থাকবেন।